উনি 1937 সালের অক্টোবর মাসে প্রথম একটি বিধিকে প্রবর্তন করেন, যার নাম দিয়েছিলেন সস্তায়নী ব্রত। এই সস্তায়নী শব্দটা ঠাকুরের শব্দ নয়, এটি মনুসংহিতা, বৈবস্বত মনুর মনুসংহিতার মধ্যে একটা শ্লোক আছে, ইদং সস্তায়নং। এই শব্দটাকে থেকে ইন্সপায়ার্ড হন ঠাকুর, ইদং সস্তায়নং। এই সস্তায়নীকে যখন তিনি বিভাজন করে দেখেন, সু অস্থি অয়ন, সু মানে মঙ্গল বা কল্যাণ, অস্থি মানে এক্সিস্টেন্স থাকা, অয়ন মানে পথ। তাহলে এই সুস্থ সুন্দর পথে যে আমি থাকবো বা চলবো বা যাব, কেমন করে যাব, কীভাবে যাব? এই যে দুঃখ বা সুখ, এই যে বাধা বা প্রতিকূলতা, এই যে অসুখ বা বিপর্যয়, এগুলো কি আমার কাছে হেঁটে হেঁটে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে? না, আমার আচরণ, আমার ব্যবহার, আমার চিন্তন, আমার কর্ম, আমার প্রবর্তন, এগুলোকে ইনভোক করছে। ডক্টর সিগমন্ড ফ্রয়েড এই কথাকে অস্বীকার করেননি, বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ একে অস্বীকার করেননি। এনভায়রনমেন্টাল রিফ্লাক্স আমার ভাইটাল ফোর্সের ওপরে এসে যে অভিঘাত সৃষ্টি করলো, যে স্পন্দন বা তরঙ্গ সৃষ্টি করলো, তাকে তিনি মন বলে চিহ্নিত করেছেন। তাহলে এই এক একটা পরিবেশের ভেতর থেকে চলমানতার মধ্যে রকমারি বিক্ষেপ আমার এই অস্তিত্বের মধ্যে যে অভিঘাত সৃষ্টি করবে, আমার মন তো বহুমুখী হয়ে যাবে, বিকেন্দ্রিক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একে এককেন্দ্রিক সুকেন্দ্রিক সংহত করে চলবো কী করে? এই কারণেই তিনি বলেছিলেন, এই মনকে চালায় কে? মনকে চালায় আমার বৃত্তি বা প্রবৃত্তি। বৃত্তি বলতে তিনি বলেছেন বৃত্ত, সার্কেল, যার মধ্যে আমি ক্রমাগত ঘুল করছি, এর বাইরে বেরোতে পারছি না। প্রবৃত্তিকে বলেছেন প্রকৃষ্টরূপে আমাকে সেখানে এনগেজ করে রেখেছে, বাইরে বেরোতে দিচ্ছে না। তাহলে এই প্রবৃত্তি এক একটা সময় অরবিটাল চেঞ্জ যেমন হয়, সকাল দুপুর বিকেল রাত্রি, এই যে অরবিটগুলো চেঞ্জ করছে জিওগ্রাফিক্যালি, ঠিক আমার ভেতরেও মেন্টাল অরবিটাল চেঞ্জ হচ্ছে, মানসিক অরবিটাল চেঞ্জ হচ্ছে। আমি যখন যে সার্কামটেন্সে যাচ্ছি, যে সিকোয়েন্সে যাচ্ছি, সেই অনুযায়ী আমার চেঞ্জ হচ্ছে। দীর্ঘসূত্রিতা, আলস্য, আর কথা দিয়ে কথা না রাখা, আর অকৃতজ্ঞতা, এগুলো যদি এগুলোকে একবার প্রশ্রয় দিয়ে দাও, দারিদ্র্যকে আর খুঁজতে হবে না, ডাকতে হবে না, হাঁটতে হাঁটতে তোমার কাছে পিঁপড়ে যেমন মিষ্টির সন্ধান পেলে চলে আসে, দারিদ্র্য তোমার সাথে অনন্তকাল বন্ধুত্ব করে থেকে যাবে সহধর্মিণীর মতো। ঠাকুর একে পরিত্যাগ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে করো। আমার করার ভেতর থেকে আমার সবচেয়ে বড় লাভ হচ্ছে আমার জিন ইনফ্লুয়েন্স হয়ে উঠছে, আর আমার জিন যখন ইনফ্লুয়েন্স হয়ে উঠছে, ঠিক ওই রকম আমার এই চরিত্র ব্যবহার যদি আরও অনেকে গ্রহণ করে, তাদেরও জিন ইনফ্লুয়েন্স হয়ে উঠবে। একে কম্প্যাটেবল বলে চিহ্নিত করেছেন। এদের মধ্যে থেকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যখন অ্যাসিমিলেট করে, তখন কী ধরনের ইমপ্লিমেন্টেশন আসে, এখান থেকে এই সস্তায়নীর সঙ্গে বিবাহের একটা নিবিড় যোগ, এই সস্তায়নীর সঙ্গে যেমন ম্যারেজের যোগ, তেমন ইউজেনিকের যোগ, তেমন প্রজননের যোগ, এখান থেকে একটা সমাজ জীবন আরও সুস্থ সুন্দরভাবে গড়ে ওঠে। একেই প্রকৃত সস্তায়নী বলে চিহ্নিত করেছেন ঠাকুর। এই সু অস্থি অয়নের সঙ্গে সঙ্গে জীবন, জাতি, রাষ্ট্র, সুরক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিজ্ঞান, শিক্ষা, সমস্ত কিছু ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হয়ে আছে। এমনকি ডিভাইন ইকোনমি এর উপর নির্ভর করছে। অর্থনীতির সাথেও এর নিগুড় এবং নিবিড় এবং গভীর যোগবেগ রয়েছে। আমরা এখন এই অবস্থায় সস্তায়নীকে ঠিক ঠিক ডিসেক্ট করতে পারিনি। তিনি উৎসাহিত করলেন এবং আরও বিক্রি করার পর এর মধ্যে যে আপনার নিন্দে, ঠাকুর হাসতে হাসতে সেই রাধিকানাথ রাহাকে বলেছিলেন, আমি বলি কি এপালেই হোক আর ওপালেই হোক, তা আমারই নাম করছে, এটা আমারই নাম, এদিকেই হোক আর ওদিকে, ওটা আমারই নাম করছে। রাধিকানাথরা অবাক হয়েছিলেন। ইতিহাস আমাদেরকে বলেন, একটি আশ্চর্য ইতিহাস, যে মানুষটি ক্রমাগত নিন্দে করে গেছেন সারা জীবন, সেই অনুষ্ঠানে সজনীবাবু ও সৎসঙ্গের কর্তৃপক্ষের কাছ থেকে আমন্ত্রিত এবং শৈলজাবাবু আমন্ত্রিত। শৈলজাবাবু যখন সজনীবাবুকে বলছেন যে যাবেন তো, উনি হাত জোর করে শৈলজাবাবুর দিকে তাকিয়ে বলছেন যে শৈলজাবাবু, আমি সারা জীবন যে মানুষটিকে আঘাত করেছি, সারা জীবন যে মানুষটির কাছে না গিয়েও বানিয়ে বানিয়ে নিন্দে কথা বলেছি, সেই মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছে সম্মানের সাথে। তার সামনে দাঁড়াবার শক্তি আমার নেই, তার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, তার সম্পর্কে বলার ঔদ্ধত্য আমার নেই। আমি শুধু একটি অনুরোধ আপনাকে করছি, আপনি যাচ্ছেন তো, আপনি খালি আমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আর আমার প্রায়শ্চিত্তের বিধানটা শুনে আসবেন। আমি বলছি এই কথাগুলো একটা ফিলসফি বা একটা থিওরি নয়,
এর লিভিং ডেমনস্ট্রেশন আমি দেখেছি আমার চোখের সামনে। আমি এর লিভিং ডেমনস্ট্রেশন দেখেছি, যার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার গুরুদেব। কেমন একটা তার মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন না বললে পরে আমরা ব্যাপারটাকে ঠিক রিয়েলাইজ করতে পারবো না। ঠাকুরের ছোট ছেলে, তিনি খুব বড় ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর প্রচ্ছদারঞ্জন চক্রবর্তী, পূজ্যপাদ কাজলদা বলে সৎসঙ্গে পরিচিত, তার কনিষ্ঠ পুত্র। তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS পড়ছেন। সেই সময় কাজলদার যিনি মাস্টারমশাই ছিলেন, অর্থোপেডিক পড়াতেন, অর্থোপেডিক ডিপার্টমেন্টে, তার নাম, তাকে আমি দেখেছি, তার সাথে পরিচয় ছিল আমার, তার নাম ডক্টর দেবেন ঘোষ। তিনি কাজলদার ভাইবা নিচ্ছেন। সেই শনিবারের চিঠি তখন তো মানুষের মুখে মুখে, স্মৃতিতে, চেতনায়, দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, কাজলদাকে তার অর্থোপেডিক বিষয়ে প্রশ্ন করার পরিবর্তে সবার সামনে তিনি কৌতুক, বিদ্রূপ এবং অপমান করার জন্য ওনার নাম প্রচ্ছদারঞ্জন আর সজনীবাবু অনুকূল ঠাকুরের পরিবর্তে লিখতেন নকুল ঠাকুর, বিদ্রূপ করে। সেই ছন্দ ধরে তিনি বলছেন পচু ঠাকুর। তিনি বলছেন শিক্ষক হয়ে, এই পচু ঠাকুর নকুল ঠাকুরের ছেলে, তোমার কটা মাও বলতে পারো? ভাইবা পরীক্ষার আগেই প্রশ্ন করছেন, তোমার কটা মা? ওই টেবিলে যত মানুষ ছিলেন সব হেসে উঠলেন। সবাই শনিবারের চিঠির বিকৃতি প্রচার সম্পর্কে জানেন, হেসে উঠলেন। কাজলদা ওখানে দাঁড়িয়েছিলেন, বললেন বলতে পারবো না। তখন বলছে, তা তো ঠিকই, কী করে বলবে? তোমার বাবা তো চরিত্রহীন, প্রচুর মেয়ে মানুষ বিয়ে করেছে, তোমার বাবা কটা বিয়ে করেছে, তুমি কী করে এখনই বিয়ে করেছে কেন, কী করে বলবে? তোমার মা কতগুলো? তখন কাজলদা টেবিলের ওপার থেকে বললেন, ঠিক বলেছেন স্যার, আমার বাবা আমাকে শিখিয়েছেন প্রত্যেক মেয়ে তোমার মা, পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই তোমার মা। সুতরাং এখনই এই মুহূর্তে আমার এই হসপিটালে কটা মেয়ে জন্মেছে আমি তো এখনই জানি না, আপনিও জানেন না, আমি কী করে বলবো স্যার আমার কটা মা? এই উত্তরটা পাওয়ার পর উনি ভেতরে রেগে গিয়েছিলেন, কিন্তু প্রকাশটা ওরকম করলেন। আমি দেখেছি ডক্টর দেবেন ঘোষ সিঁড়ি থেকে নামতে গিয়ে অ্যাঙ্কেল জোনটা মুচকে গিয়ে ভেঙে গিয়েছিল, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। আমি জানি কাজলদা প্রত্যেক দিন তার বাড়িতে গিয়ে নিজে হাতে পরিচর্যা করতেন, নিজে হাতে সেবা করতেন, নিজে হাতে তার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতেন। আমি নিজে শুনেছি ডক্টর ঘোষ কাজলদার কাছে বলছে, যদিও তুমি আমার ছাত্র, তবুও শিক্ষক হিসেবে তোমাকে প্রণাম করছি, তোমার বাবার জন্য, তোমার জন্য। সত্যিই তোমার বাবা পুরুষোত্তম। চরিত্র বহন করে, চরিত্র শেখায়, চরিত্র উদ্বুদ্ধ করে, বক্তৃতা করে না, তত্ত্ব করে না, দর্শন করে না, চরিত্রের ভেতর থেকে ওটা মানুষকে অনুপ্রাণিত এবং উৎসাহিত এবং আকর্ষিত করে। এটা সস্তনীর একটা দিক। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সু অস্থি অয়ন, আমার পরিবেশ, পারিপার্শ্বিক প্রতিবেশীর মধ্যে যদি কেউ এমনতর হয়ে থাকে, আর এই যে যা মূর্ত হয়ে আছে, যেটা আমি চোখে দেখেছি, এই বিষয়টা যখন আমি রিকল করব আমার মস্তিষ্কে, আমার যে বৃত্তি আমাকে বৃত্তের মধ্যে ঘোরাবে, পেনিট্রেট করে বেরিয়ে যেতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না, আমার খুব কষ্ট হবে না, আমি একে অনায়াসে অতিক্রম করতে পারব। কিন্তু জীবনের সব ক্ষেত্রে মানিনি। শুধু বিপদ যখন সংকটে দাঁড়ায় তখন আমরা মেনে নিই, যখন বিপদ শিওরে আসে তখন আমরা মেনে নিই, কিন্তু দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আমরা মানি না। তাই আমি আমার মঙ্গল এবং কল্যাণ চাই কি না, এটাও একটা বড় প্রশ্ন আমার সামনে। আমি যদি সত্যি আমার মঙ্গল এবং কল্যাণ চাই, তাহলে এটা মানা আমার পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। আর তারপরে আমার মনে হয় এই রেজাল্ট, পটাশিয়াম সায়ানেট কেমন, এটা জিভে দিয়ে কেউ টেস্ট করতে যায় না, কোনো বিজ্ঞানী বিষকে কেউ জিভে দিয়ে টেস্ট করতে যায় না। আমারও অনুরোধ থাকবে, এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো। আমি নিজে করে দুর্যোগে, দুর্বিপাকের মধ্যে পড়ে আমি অনুভব করেই কথাটা বললাম যে সস্তায়নী ব্রত নিলে পরে তার জেল্লা জীবন স্বতন্ত্র হয়ে ওঠে। আরেকটি কথা বলবো, ঠাকুর একটি বাণীতে বলেছিলেন, দীক্ষা আছে দক্ষতা নেই, জীবন আছে জেল্লা নেই। এটা যেন না হয়। সস্তায়নী আছে, সু অস্থি অয়ন নেই। তাহলে আমি দীক্ষা নিলাম, সস্তায়নী নিলাম, যে অবস্থায় যে জীবন থেকে নিলাম, তারপর থেকে আমার জীবন যশ বৃদ্ধি হলো না। ভাবার বিষয়, খুব ভাবার বিষয়, ভাবতে হবে আমাকে। আর যদি হয়ে থাকে
সেই হওয়াটা আমার গুরুকে প্রীত করছে কি না, সেটাও ভাবার বিষয়। জয় গুরু। আপনাদের সকলকে সত্যানুসরণ ইউটিউব চ্যানেলের জীবন বৃদ্ধিত ইষ্টা আলোচনার এই নতুন পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম লীলা পার্ষদ শ্রী ব্রজেন্দ্রকান্ত মজুমদার, যিনি সকলের কাছে গোবর মজুমদার নামে অধিকতর খ্যাত। তাঁর জ্যেষ্ঠ আত্মজ উপমহাদেশের অন্যতম খ্যাতনামা বাগ্মী প্রবর শ্রী প্রলয় মজুমদার মহাশয়ের কাছে। আজ তার কাছে যে প্রশ্ন বা বিষয় সম্পর্কে আলোচনার অনুরোধ রাখব তা হল, মানব সভ্যতার সার্বিক উন্নতিকল্পে শ্রী শ্রী ঠাকুর যে সমস্ত অমীয় বিধান প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হল সস্তায়নী ব্রত। তা এই সস্তায়নী ব্রতকে একজন মানুষ তার জীবনে সার্থকভাবে কিভাবে পরিপালন ও বাস্তবায়িত করবে, এবং বর্তমানে লক্ষণীয় যে আমাদের মধ্যে বেশ কিছু মানুষ হয়তো সস্তায়নী ব্রত পালনের ক্ষেত্রে শুধুমাত্র অন্যর হাতে অন্ন গ্রহণের যে নিষেধাজ্ঞা তাকে হয়তো মেনে চলছেন, কিন্তু সামগ্রিকভাবে সস্তায়নীর অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিগুলিকে হয়তো সেভাবে মেনে চলছেন না বা জানেন না, বা বিশেষ ক্ষেত্রে হয়তো অগ্রাহ্য করছেন। এমন পরিস্থিতিতে ঠাকুরের দেওয়া যে সামগ্রিক উন্নতির পথ, তার আবশ্যিকতা, গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা এবং তাঁর মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবনের বাস্তব উদাহরণ যদি আপনি আমাদের সামনে একটু পরিবেশন করেন। জয় গুরু। আমার অত্যন্ত প্রিয় কাছের পরমাত্মীয়, আমার সতীর্থ, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সাধক আমার প্রতিভাজন সন্দীপ সেন বা তপন সেন, তার পুত্র আমার কল্যাণীয় স্নেহের শ্রীমান সৌম্যদীপ সেন, তার সত্যানুসরণ একটি মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে অগণিত অসংখ্য সতীর্থ, সতীর্থা, সহৃদয়, শুভানুধ্যায়ী এবং শুভ চেতন সম্পন্ন অস্তিত্বের কাছে বারবার পৌঁছবার চেষ্টা করে, তাদের আন্তরিক আত্যন্তিক মার্মিক আগ্রহ নিয়ে, তা হলো জীবন যাতে সুরক্ষিত হয়, সম্বর্ধিত হয়, উপভোগ্য হয়ে ওঠে। সত্যানুসরণের উদ্দেশ্য হচ্ছে যে কল্যাণ, মঙ্গল এবং শুভকে আহ্বান করে সামগ্রিকভাবে তাকে উপভোগ করে চলার জন্য। এতে স্বার্থ হচ্ছে প্রত্যেকে ভালো থাকলে ওরাও ভালো থাকবে। প্রত্যেকের ভালোই এই সত্যানুসরণের চাহিদা এবং কামনা। এই উদ্যোগ থেকে এই যে সত্যানুসরণ চ্যানেলে ওরা একটি বিষয় ঠিক করেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর পূর্ণ আবির্ভাব ভূমি, এখন তার 136তম আবির্ভাব সময় চলছে। এই 136 বছর আগে যেখানে আবির্ভূত হয়েছিলেন, এখন বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর একটি প্রত্যন্ত পটভূমি, একটি গ্রামীণ পটভূমিতে আবির্ভূত হয়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে তার জীবন, তার প্রকাশ, তার অগ্রগমন, তার বর্ধন সব কিছু নিয়ে তিনি ক্রমান্বয়ে মানুষের কাছে ঠাকুর বলে চিহ্নিত হয়েছেন। ক্রমান্বয়ে মানুষ তাকে মহাপুরুষের আখ্যায়িত করেছেন, ক্রমান্বয়ে মানুষ তাকে পুরুষোত্তম বলে চিহ্নিত করেছেন, এবং অগণিত মানুষ তাকে গুরুপদে বরণ করে
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম পরম প্রেমময় নানান শব্দবন্ধ দিয়ে তাকে প্রকাশ করেছেন আর কি। তো 1888 সালে 14ই সেপ্টেম্বর আমি বাংলাদেশে পাবনায় হিমায়তপুরে বহুবার গেছি। আমি ওখানকার যারা আধিকারিক ছিলেন বিভিন্ন সরকারি পর্যায়ে তাদের অনেককে জিজ্ঞেস করেছি, আপনারা একটু খবর নিয়ে দেখবেন 1888 14ই সেপ্টেম্বর শুধু একমাত্র অনুকূল চন্দ্রই জন্মগ্রহণ করেছিলেন না আরও অনেক সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন? ওরা আমাকে বলেছিলেন আরও অনেক সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। তাহলে পরে পাবনা বিখ্যাত বা হিমায়তপুর বিখ্যাত আর কাউকে নিয়ে হলো না, অনুকূল চন্দ্রকে নিয়ে হলো কেন? এটা একটা আশ্চর্য বিষয়। আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন রবীন্দ্রনাথ কেন বিখ্যাত কবি হলেন, আর তো অনেকেই ছিলেন, এতটা বিখ্যাত হলেন না কেন? এই প্রশ্নগুলোর পেছনে যেটা কাজ করে সেটা হচ্ছে যে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তির আকর্ষণী সম্বেগ, ব্যক্তির অন্তর্নিহিত যে অস্থি অয়ন, মঙ্গল কল্যাণ শুভ এবং ক্রমবর্ধন অস্তিত্বের যে চলমানতা, এইটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং আকর্ষণ করতে থাকে। মানুষ আকর্ষিত হয়ে তার শরণাপন্ন বা সামীপ্য বা সান্নিধ্য পায়। এইভাবেই এই অস্তিত্বগুলো চিহ্ন বা দাগ রেখেছেন। ঠিক একই অ্যানালজিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তেমনতরই একজন অস্তিত্ব, তেমনতরই একজন ব্যক্তিত্ব হিসেবে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। তিনি অনুভব করেছেন যে মানুষ যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হন, এটা প্রকৃতি তাকে দেয়, ঈশ্বর তাকে দেয়, স্রষ্টা তাকে দেয় না মানুষ নিজে থেকে স্বেচ্ছায় তাকে আহ্বান করে? তিনি এটা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা উপলব্ধি অনুভূতির ভেতর থেকে বোঝার পর উনি 1937 সালের অক্টোবর মাসে প্রথম একটি বিধিকে প্রবর্তন করেন যার নাম দিয়েছিলেন সস্তায়নী ব্রত। এই সস্তায়নী শব্দটা ঠাকুরের শব্দ নয়, এটি মনুসংহিতা, বৈবস্বত মনুর মনুসংহিতার মধ্যে একটা শ্লোক আছে, ইদং সস্তায়ানাং। এই শব্দটাকে থেকে ইন্সপায়ার্ড হন ঠাকুর, ইদং সস্তায়নাং। এই সস্তায়নীকে যখন তিনি বিভাজন করে দেখেন, অস্থি অয়ন। মানে মঙ্গল বা কল্যাণ, অস্থি মানে এক্সিস্টেন্স থাকা, অয়ন মানে পথ। তাহলে এই সুস্থ সুন্দর পথে যে আমি থাকবো বা চলবো বা যাব, কেমন করে যাব, কীভাবে যাব? এই যে দুঃখ বা সুখ, এই যে বাধা বা প্রতিকূলতা, এই যে অসুখ বা বিপর্যয়, এগুলো কি আমার কাছে হেঁটে হেঁটে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে? না আমার আচরণ, আমার ব্যবহার, আমার চিন্তন, আমার কর্ম, আমার প্রবর্তন এগুলো ইনভোক করছে। এইগুলো ভেতর থেকে তিনি এই বিধি প্রণয়ন করেন। 1 নম্বর সস্তায়নী বিধির 1 নম্বরে বললেন, দেহকে সুষ্ঠু সুন্দর উপভোগ্য এবং সমন্বিত সামঞ্জস্যপূর্ণভাবে চালাবার চেষ্টা করতে হবে। মন্দির যেমন আমরা পবিত্র রাখি, বিগ্রহকে যেমন পবিত্র রাখি, সেরকম শ্রীমন্দিরের পবিত্রতা রক্ষা করে নিজের দেহকে সংরক্ষণ করে চলার চেষ্টা। এটা যে করব, দেহটা যে এভাবে চালাবো, দেহটাকে চালায় কে? দেহটাকে চালায় মন চালায়। ঠাকুর বলেছেন অদ্ভুত কথা, এনভায়রনমেন্টাল রিফ্লাক্স যখন আমার ভাইটাল ফোর্সের ওপরে এসে অভিঘাত সৃষ্টি করে, তার ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে মন বলে চিহ্নিত করেছেন। ডক্টর সিগমন্ড ফ্রয়েড এই কথাকে অস্বীকার করেননি, বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গ একে অস্বীকার করেননি। এনভায়রনমেন্টাল রিফ্লাক্স আমার ভাইটাল ফোর্সের ওপরে এসে যে অভিঘাত সৃষ্টি করলো, যে স্পন্দন বা তরঙ্গ সৃষ্টি করলো, তাকে তিনি মন বলে চিহ্নিত করেছেন। তাহলে এই মনটা আমার এনভায়রনমেন্ট বিভিন্ন রকম, আর এই বিভিন্ন রকম এনভায়রনমেন্টকে আমার ক্রস করতে হয়। তাহলে এই একটা পরিবেশের ভেতর থেকে চলমানতার মধ্যে রকমারি বিক্ষেপ আমার এই অস্তিত্বের মধ্যে যে অভিঘাত সৃষ্টি করবে, আমার মন তো বহুমুখী হয়ে যাবে, বিকেন্দ্রিক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একে এককেন্দ্রিক সুকেন্দ্রিক সংহত করে চলবো কী করে? সম্ভব নয়। সুতরাং সেই ক্ষেত্রে আমার মন যদি বিক্ষিপ্ত হয়, বিকেন্দ্রিক হয়, সেই অনুযায়ী
আমার দেহ বিকেন্দ্রিক এবং বিক্ষিপ্ত হওয়াটা খুব অশাস্ত্রীয়, অবৈজ্ঞানিক বা অবিবেচনার বিষয় বলে মনে হয় না। সুতরাং আমরা কোনো ক্ষেত্রে কোনো কিছু খেয়ে ফেললাম বাইরে, কোনো ক্ষেত্রে কোনো অসম সম্মেলনে চলে গেলাম, কোনো ক্ষেত্রে কোনো অগম্যা গমন করে ফেললাম, কোনো ক্ষেত্রে কোনো অশালীন অমার্জনীয় অপরিশীলিত চিন্তার শিকার হয়ে গেলাম, যাই হোক একটা না একটা কিছু করে ফেললাম। এই যে এই কাজগুলো করে ফেললাম, এর তো একটা আফটার এফেক্ট থাকবে, এর তো একটা পরবর্তী প্রতিক্রিয়া আমার ভেতরে ঘটবে, সেই তরঙ্গ আমাকে তো পরিচালিত করবে। এই কারণেই তিনি বলেছিলেন এই মনকে চালায় কে? মনকে চালায় আমার বৃত্তি বা প্রবৃত্তি। বৃত্তি বলতে তিনি বলেছেন বৃত্ত, সার্কেল, যার মধ্যে আমি ক্রমাগত ঘুরি করছি, এর বাইরে বেরোতে পারছি না। প্রবৃত্তিকে বলেছেন প্রকৃষ্টরূপে আমাকে সেখানে এনগেজ করে রেখেছে, বাইরে বেরোতে দিচ্ছে না। তাহলে এই প্রবৃত্তি এক একটা সময় অরবিটাল চেঞ্জ যেমন হয়, সকাল দুপুর বিকেল রাত্রি, এই যে অরবিটগুলো চেঞ্জ করছে জিওগ্রাফিক্যালি, ঠিক আমার ভেতরেও মেন্টাল অরবিটাল চেঞ্জ হচ্ছে, মানসিক অরবিটাল চেঞ্জ হচ্ছে। আমি যখন যে সার্কামটেন্সে যাচ্ছি, যে সিকোয়েন্সে যাচ্ছি, সেই অনুযায়ী আমার চেঞ্জ হচ্ছে। এক একটা ব্যক্তির সান্নিধ্যে আমাকে চেঞ্জ করে। ওই জন্য আমাদের শাস্ত্র বলছে সংসর্গ দোষ গুণা ভবন্তি, সংসর্গ দোষ গুণা ভবন্তি। তুমি যে সংসর্গে যাচ্ছ তার এফেক্ট তোমার ভাইটাল ফোর্সে পড়ছে এবং তোমার চিন্তার এবং মানসিক বৈকল্য বা পরিবর্তন সৃষ্টি করছে। ঠিক একইভাবে বলেছেন আহার শুদ্ধ, সত্যশুদ্ধ আহার শুদ্ধ। তাহলে এই যে তুমি বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে যাচ্ছ, এই পরিস্থিতি পরিবেশের মধ্যে তুমি যে বৃত্তের মধ্যে ঘুরছো, তখন সেখানে এনগেজ হয়ে থাকছো, তুমি তাকে আইডেন্টিফাই করতে পারছো না, কেন তুমি অবসেসড হয়ে গেছো। আর এই অবসেশন, যাকে তিনি অভিভূতি বলছেন, এই অভিভূতি তৈরি করছে এক একটা বৃত্তিকে তিনি এক একটা কালারের সাথে চিহ্নিত করেছেন। একটা সবুজ কাঁচ দিয়ে যদি সূর্যের দিকে আমি ধরি, একটা লাল কাঁচ যদি সূর্যের দিকে ধরি, একটা নীল কাঁচ যদি সূর্যের দিকে ধরি, একই রকম কালার আমি দেখব না, কিন্তু কালারটা একই, কিন্তু আমার কাছে প্রতিবিম্বিত হবে কাঁচের রং অনুযায়ী। ঠিক এক একটা পরিবেশের মধ্যে যখন আমি পড়ব, তখন আমার ভেতরের মন যে এক এক রকমের অরবিটাল রূপ নেবে, বৃত্তি এক এক রকমের কাজ করবে, সেগুলো এক এক রকমের বৃত্তি। সুতরাং এই বৃত্তিকে চিহ্নিত করতে বলেছেন তিনি, এবং এই বৃত্তিকে দমন করতে বলেননি, নিয়ন্ত্রণ করতে বলেছেন। এই প্রত্যেকটা বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। তারপরেই বলেছেন যে বৃত্তিকে নিয়ন্ত্রণ করলে পরে তোমার চিন্তার নিয়ন্ত্রণ হবে, চিন্তার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে তোমার মন নিয়ন্ত্রিত হবে, মন নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে তোমার দেহ সুরক্ষিত থাকবে। তারপরেই তিনি বলেছেন যে তোমার ভেতরে অনেক সময় ভালো, মঙ্গল, কল্যাণ, সুষ্ঠু ভালো ভালো চিন্তার উন্মেষ হতে পারে, ভালো ভালো ভাবনার উন্মেষ হতে পারে, কিন্তু দীর্ঘসূত্রিতা এবং আলস্য, আমি পরে করবো, আমি করে ফেলবো, আমার সময় আছে, হয়ে যাবে, এই দীর্ঘসূত্রিতা এবং আলস্য অনেক সময় তোমাকে তার থেকে বাধা দিতে পারে। তিনি বলেছেন একে অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে কী করে? যখনকার কাজ তখন করো, ডু ইট নাও, এক্ষুনি করে ফেলে রেখো না। তার চলার সাথে বইয়ের মধ্যে একটা বাণী আছে যে দারিদ্র্যকে যদি চাও, পপারিজমকে যদি চাও, বেশি কিছু করতে হবে না, কয়েকটা জিনিস তোমার কাছে থাকলেই তোমার কাছে আর ওকে ডাকতে হবে না, তোমার কাঁধে হাত দিয়ে অনন্তকাল বন্ধুর মতো বাস করবে। কি দারিদ্র্য পেতে গেলে পরে দীর্ঘসূত্রিতা, আলস্য আর কথা দিয়ে কথা না রাখা আর অকৃতজ্ঞতা, এগুলো যদি এগুলোকে একবার প্রশ্রয় দিয়ে দাও, দারিদ্র্যকে আর খুঁজতে হবে না, ডাকতে হবে না, হাঁটতে হাঁটতে তোমার কাছে পিঁপড়ে যেমন মিষ্টির সন্ধান পেলে চলে আসে, দারিদ্র্য তোমার সাথে অনন্তকাল বন্ধুত্ব করে থেকে যাবে সহধর্মিণীর মতো। ঠাকুর একে পরিত্যাগ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে করো। আর নিজে যে তুমি বাঁচছো, তোমাকে প্রশংসা করলে ভালো লাগে, তোমাকে ভালো ব্যবহার করলে ভালো লাগে, তোমাকে ভালো জিনিস দিলে ভালো লাগে, তাহলে তুমি যেখানে বাস করছো, তুমি তো একা বাস করছো না, তোমার তো ইনহ্যাবিটেন্ট আছে, চারপাশে কিছু মানুষজন, পরিবার, প্রতিবেশী ছড়িয়ে ছিটিয়ে আছে। মেবি এরা কেউ হয়তো ভালো না, কেউ হয়তো তোমাকে পছন্দ করে না, কেউ হয়তো তোমার প্রতি জেলাস, কেউ হয়তো তোমার সাথে সদ্ব্যবহার করে না, মেবি তুমি করো,
তুমি যখন ওটা চাও তখন তুমি সেগুলো ওদের সাথে করো। আমার লাভ, তোমার লাভ হোক বা না হোক, ওদের লাভ হবে, তোমারও লাভ হবে। কীরকম লাভ হবে? আমার ক্যাপাবিলিটি বাড়তে থাকবে, আমার অবজারভেশন ফ্যাকাল্টি ইনক্রিজ করতে থাকবে, আমার সহনশীলতা সহিষ্ণুতা বাড়তে থাকবে, আমার ধৈর্য স্থৈর্য বাড়তে থাকবে। এর লাভ কী হবে? ভেতর থেকে আমার প্রেম স্ফুরিত হয়ে উঠবে, আর আমি ফিল করতে পারবো যে এরা আমার শত্রু নয়। আমি যেগুলো চাই এদের সাথে সেরকম ব্যবহার যদি আমি করতে থাকি, তাহলে আজ অথবা কাল এরা ফিল করতে পারবে আমাকে যে দৃষ্টিকোণ থেকে, যে ভাব থেকে, যে বোধ থেকে এরা গ্রহণ করেছিল, আমি সেরকম নই। একটা সময় আসবে ওরা আমার কাছে কাম ডাউন করবে, ভুল স্বীকার করবে এবং আমাকেই অনন্ত বান্ধব বলে ওরা গ্রহণ করবে। এইভাবেই একটা সমাজ জীবন গড়ে ওঠে, এইভাবেই একটা সুস্থ শিক্ষিত সমাজ গড়ে ওঠে, এইভাবেই ব্যবহার বিজ্ঞানের ভেতর থেকে একটা জিন ইনফ্লুয়েন্স হয় আমার করার ভেতর থেকে। আমার সবচেয়ে বড় লাভ হচ্ছে আমার জিন ইনফ্লুয়েন্স হয়ে উঠছে, আর আমার জিন যখন ইনফ্লুয়েন্স হয়ে উঠছে, ঠিক ওই রকম আমার এই চরিত্র ব্যবহার যদি আরও অনেকে গ্রহণ করে, তাদেরও জিন ইনফ্লুয়েন্স হয়ে উঠবে। একে কম্প্যাটেবল বলে চিহ্নিত করেছেন। এদের মধ্যে থেকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যখন অ্যাসিমিলেট করে, তখন কী ধরনের ইমপ্লিমেন্টেশন আসে। এখান থেকে এই সস্তায়নীর সঙ্গে বিবাহের একটা নিবিড় যোগ, এই সস্তায়নীর সঙ্গে যেমন ম্যারেজের যোগ, তেমন ইউজেনিকের যোগ, তেমন প্রজননের যোগ। এখান থেকে একটা সমাজ জীবন আরও সুস্থ সুন্দরভাবে গড়ে ওঠে। একেই প্রকৃত সস্তায়নী বলে চিহ্নিত করেছেন ঠাকুর। এই অয়নের সঙ্গে সঙ্গে জীবন, জাতি, রাষ্ট্র, সুরক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিজ্ঞান, শিক্ষা সমস্ত কিছু ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হয়ে আছে। এমনকি ডিভাইন ইকোনমি এর উপর নির্ভর করছে। অর্থনীতির সাথে এর নিগুড় এবং নিবিড় এবং গভীর যোগবেগ রয়েছে। আমরা এখন এই অবস্থায় সস্তায়নীকে ঠিক ডিসেক্ট করতে পারিনি। আমরা সস্তায়নীকে ঠিক অ্যাক্টিভেট বা ইমপ্লিমেন্ট করে উঠতে পারিনি। আমি পারিনি আমার ব্যক্তিগত জীবনে, আমি পারিনি। এটা স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই, লজ্জা নেই। আমি পারিনি। কেন? এটা বুঝতে অনেক সময় লেগেছে। যে কোনো ফিলসফিকে, যে কোনো দর্শনকে, যে কোনো বিষয়কে বুঝতে গেলে পরে দীর্ঘ সময় লাগে। আর এই কারণে আমরা যে এই চলতে সস্তায়নী ব্রত গ্রহণ করে চলতে আমি এখন এই 70 অতিক্রান্ত বয়সে যে পট করে ধরে ফেলতে পেরেছি, এটাও একটা কম প্রাপ্তি নয়। এখন মাঝে মাঝে এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো একটা ফিলসফি বা একটা থিওরি নয়, এর লিভিং ডেমনস্ট্রেশন আমি দেখেছি আমার চোখের সামনে। আমি এর লিভিং ডেমনস্ট্রেশন দেখেছি, যার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার গুরুদেব। কেমন একটা তার মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন না বললে পরে আমরা ব্যাপারটাকে ঠিক রিয়েলাইজ করতে পারবো না। ঠাকুরের ছোট ছেলে তিনি খুব বড় ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর প্রচেতারঞ্জন চক্রবর্তী, পূজ্যপাদ কাজলদা বলে সৎসঙ্গে পরিচিত। তার কনিষ্ঠ পুত্র, তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS পড়ছেন। সেই সময়ে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে তখন অবিভক্ত ছিল বিখ্যাত সমালোচক, বিখ্যাত প্রবন্ধকার, বিখ্যাত সাহিত্যিক সজনীকান্ত দাস। এই সজনীকান্ত দাস তিনি জীবনে কোনো দিন বাংলাদেশে পাবনায় যায়নি, তিনি জীবনে কোনো দিন হিমায়তপুরে যাননি, তিনি জীবনে কোনো দিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাক্ষাৎ করেননি, সামীপ্য লাভ করেননি। কিন্তু উনি কলকাতায় বসে ক্রমাগত একটা কাগজে ঠাকুরের নিন্দে করতেন। সেই কাগজটার নাম ছিল শনিবারের চিঠি। এই শনিবারের চিঠিতে তিনি ক্রমাগত নিন্দে করতেন। কেন করতেন? তার ব্যবসায়িক লাভ হতো। যত ঠাকুর অনুকূলচন্দ্রের নিন্দে করছেন তত তার কাগজের বিক্রি খুব বেড়ে যেত। আর এই ক্রমাগত বিক্রি বাড়ার জন্য তিনি না দেখে বানিয়ে বিভিন্ন কথাবার্তা লিখতেন। এবং এই নিন্দাটা এত বেশি প্রচলিত হয়েছিল সেই সময়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে অগণিত মানুষ একে বিশ্বাস করতেন। সজনীবাবুর মতো মানুষ লিখছেন, অবিশ্বাস করার কারণ নেই। প্রায় এই কথাগুলো সর্বত্র ছড়িয়ে গিয়েছিল। ঠাকুরের যারা অনুরাগী, অনুসারী, ভক্ত শিষ্যগণ, তারা একদিন
এই বিষয়ে ঠাকুরকে জানান যে এরকম করে অবাস্তব অবান্তর মিথ্যে কথা লিখছেন, এর প্রতিবাদ হওয়া দরকার। ঠাকুর কোনো গুরুত্ব দেননি, কোনো গুরুত্ব দেননি। ঠাকুরেরই এক শিষ্য, তার নাম হচ্ছে রাধিকানাথ রাহা, তিনি হকারি করতেন, এই কাগজটা বিক্রি করতেন এবং এর উপরে তার সংসার চলতো। এত হট কেকের মতো বিক্রি হতো যে তার সংসারটা মোটামুটি চলতো, কাগজ আনলেই কর্পূরের মতো উড়ে যেত। তো একদিন যার বাড়িতে কাগজ দিয়েছেন তিনি বলছেন, এই রাধিকা তুই ঠাকুরের শিষ্য না? বলছে হ্যাঁ। তুই পাপ করছিস কেন? বলে কী পাপ? বলে তোর গুরুর নিন্দের মধ্যে আছে, তো তুই এই নিন্দেগুলো বাড়ি বাড়ি ছড়াচ্ছিস। ও খুব আতান্তরে পড়ে গেছে। সে তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে গিয়ে হেমায়ত পড়ে বলছেন, ঠাকুর আমি তো একটা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কী হবে? বলে কী পাপ? বলে এই কাজ আমি তো আপনার নিন্দে করছি, আমি তো লেখাপড়া জানি না, এই কাগজে নাকি আপনার নিন্দে মন্দ হচ্ছে, আমি তো এই কাগজ সব জায়গায় বিক্রি করি। ঠাকুর শোনার পরে তখন বললেন যে কপি বিক্রি করলি? বলে এত কপি। বাজার কেমন? বলে খুব গরম, এখন আনলে আরও বিক্রি হবে? বলে হ্যাঁ, আরও নিয়ে আয়, আরও বিক্রি কর। তিনি উৎসাহিত করলেন এবং আরও বিক্রি করার পর বলছে, এর মধ্যে যে আপনার নিন্দে। ঠাকুর হাসতে হাসতে সেই রাধিকানাথ রাহাকে বলেছিলেন, আমি বলি কি এপালেই হোক আর ওপালেই হোক, তা আমারই নাম করছে, এটা আমারই নাম, এদিকেই হোক আর ওদিকে, ওটা আমারই নাম করছে। রাধিকানাথরা অবাক হয়েছিলেন। ইতিহাস আমাদেরকে বলেন, শৈলজাবাবু বিখ্যাত সাহিত্যিক, পশ্চিমবঙ্গে ভারতের, শৈলজাবাবু দেওঘরে আমন্ত্রিত হয়েছেন, দেওঘরে আমন্ত্রিত হয়েছেন একটি উৎসবে অতিথি হিসেবে, এবং সেই উৎসবে সজনীবাবুকেও সৎসঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন। একটি আশ্চর্য ইতিহাস। যে মানুষটি ক্রমাগত নিন্দে করে গেছেন সারা জীবন, সেই অনুষ্ঠানে সজনীবাবুও সৎসঙ্গের কর্তৃপক্ষের কাছ থেকে আমন্ত্রিত এবং শৈলজাবাবু আমন্ত্রিত। শৈলজাবাবু যখন সজনীবাবুকে বলছেন যে যাবেন তো, উনি হাত জোর করে শৈলজাবাবুর দিকে তাকিয়ে বলছেন যে শৈলজাবাবু, আমি সারা জীবন যে মানুষটিকে আঘাত করেছি, সারা জীবন যে মানুষটির কাছে না গিয়েও বানিয়ে বানিয়ে নিন্দে কথা বলেছি, সেই মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছে সম্মানের সাথে। তার সামনে দাঁড়াবার শক্তি আমার নেই, তার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, তার সম্পর্কে বলার ঔদ্ধত্য আমার নেই। আমি শুধু একটি অনুরোধ আপনাকে করছি, আপনি যাচ্ছেন তো, আপনি খালি আমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আর আমার প্রায়শ্চিত্তের বিধানটা শুনে আসবেন। ভক্তদের অনুরোধে তখন কলকাতার সেই সময়ে যখন পাবনাতে ঠাকুর ছিলেন, তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন মিস্টার টেগার সাহেব, এবং ভক্তদের অনুরোধে টেগার সাহেবের কাছে কলকাতার পুলিশ কমিশনারের হেডকোয়ার্টারে অসংখ্য অভিযোগ জমা পড়ে এবং কলকাতার টেগার সাহেব পাবনা হেমায়তপুরে অ্যাজ পার দি বর্ণনা অফ সজনীবাবু তদন্ত করেন এবং সব মিথ্যে ভুয়ো এই বানানো গল্প এগুলো অনুসন্ধান করার পর সেই সময়ে টেগার সাহেব সজনীবাবুকে 50 টাকা জরিমানা করেছিলেন। সজনীবাবু আনন্দের সঙ্গে 50 টাকা দিয়ে টেগারকে বলেছিলেন যে আপনি জরিমানাটা ঠিকই করেছেন, আমার এটা দেওয়া কর্তব্য, আমি আমার বিক্রি বাড়ছে বলে এটা আমি করেছিলাম। তো ঠাকুর নিন্দার মধ্য দিয়ে মানুষের সংরক্ষণ করেছেন। ঠাকুর নিন্দাকে গ্রহণ করে মানুষকে পোষণ দিয়েছেন, মানুষকে উদ্বর্ধিত করেছেন। সস্তায়নীর একটা বড় দিক সেই ক্ষেত্রে পাশাপাশি এই শনিবারের চিঠি পড়ে কাজলদার যিনি মাস্টারমশাই ছিলেন, অর্থোপেডিক পড়াতেন অর্থোপেডিক ডিপার্টমেন্টে, তার নাম, তাকে আমি দেখেছি, তার সাথে পরিচয় ছিল আমার, তার নাম ডক্টর দেবেন ঘোষ। তিনি কাজলদার ভাইবা নিচ্ছেন। সেই শনিবারের চিঠি তখন তো মানুষের মুখে মুখে, স্মৃতিতে, চেতনায়, দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, কাজলদাকে তার অর্থোপেডিক বিষয়ে প্রশ্ন করার পরিবর্তে সবার সামনে তিনি কৌতুক, বিদ্রূপ এবং অপমান করার জন্য ওনার নাম প্রচেতা রঞ্জন, আর সজনীবাবু অনুকূল ঠাকুরের পরিবর্তে লিখতেন নকুল ঠাকুর, বিদ্রূপ করে। সেই ছন্দ ধরে তিনি বলছেন পচু ঠাকুর। তিনি বলছেন শিক্ষক হয়ে, এই পচু ঠাকুর নকুল ঠাকুরের ছেলে, তোমার কটা মা বলতে পারো? ভাইবা পরীক্ষার আগে এই প্রশ্ন করছেন, তোমার কটা মা? ওই টেবিলে যত মানুষ ছিলেন সব হেসে উঠলেন। সবাই শনিবারের চিঠির বিকৃতি প্রচার সম্পর্কে জানেন, হেসে উঠলেন। কাজলদা ওখানে দাঁড়িয়েছিলেন, বললেন বলতে পারবো না। তখন বলছে তা তো ঠিকই, কী করে বলবে, তোমার বাবা তো চরিত্রহীন, প্রচুর মেয়ে মানুষ বিয়ে করেছে,
তোমার বাবা কটা বিয়ে করেছে, তুমি কী করেছো, এখনই বিয়ে করেছো কেন, কী করে বলবে, তোমার মা কতগুলো? তখন কাজলদা টেবিলের ওপার থেকে বললেন, ঠিক বলেছেন স্যার, আমার বাবা আমাকে শিখিয়েছেন প্রত্যেক মেয়ে তোমার মা, পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই তোমার মা। সুতরাং এখনই এই মুহূর্তে আমার এই হসপিটালে কটা মেয়ে জন্মেছে আমি তো এখনই জানি না, আপনিও জানেন না, আমি কী করে বলবো স্যার আমার কটা মা? এই উত্তরটা পাওয়ার পর উনি ভেতরে রেগে গিয়েছিলেন, কিন্তু প্রকাশটা ওরকম করলেন। তারপরে ভাইবা থেকে বেরিয়ে ড্রাইভ করে সোজা দেওঘর চলে আসেন। তখন সময়টা দুপুরবেলা, মাসটা চৈত্র বা বৈশাখ মাস, প্রচণ্ড গরম। সেই সময় কাজলদা দেওঘরে অল অফ এ সাডেন ঠাকুর তখন দ্বীপ্রাহরিক মধ্যাহ্ন ভোজনের পর বসে বিশ্রাম নিচ্ছেন। ঠাকুরের কাছে হঠাৎ করে ঢোকাতেই ঠাকুর, তুই এখন বললেন, এই সমস্ত ঘটনাটা বললেন যে আমি আর কলেজে যাব না, আর যদি তুমি আমাকে জোর করে পাঠাও বাবা হিসেবে, তাহলে হাতটা মুঠ করে বললেন, এক ঘুষি মেরে দেবেন ঘোষের দাঁতের পাটি ভেঙে দেবো, তারপরে যাবো এর প্রতিশোধ নিয়ে। ঠাকুর তাকিয়ে থাকলেন, শুনলেন, তার জন্ম দেওয়া ছেলের দিকে তাকালেন, দেখলেন, শুনলেন, তারপরে চুপ করে থাকলেন। দুজনের বাবা ছেলের কথার মধ্যে একটা শব্দ ক্রমাগত হচ্ছে, ঠক 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 শব্দ হচ্ছে। তখন বললেন যে একটা শব্দ শুনতে পাচ্ছ? বললো হ্যাঁ। দেখো তো শব্দটা কোথেকে আসছে। তা তিনি বাইরে বেরোলেন, বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলেন ঠিক পার্লার ঘরের পেছনে একটা বড় আম গাছ, ও তো বাঁধানো ছিল, এখন বলতে পারবো না, বড় একটা আম গাছ। ওই আম গাছের বুকের ওপরে একটা কাঠঠোকরা পাখি ক্রমাগত ঠুকরে ঠুকরে এতখানি গর্ত করে ফেলেছে থাকার জন্য। তাই দেখে এসে বললেন, বাবা তোমার এই ঘরের পেছনে একটা বড় আম গাছ আছে না, ওই আম গাছের গায়ে একটা কাঠঠোকরা পাখি ঠুকে ঠুকরে এত বড় একটা গর্ত করেছে, ওখানে থাকার জায়গা করে গর্ত করে ফেলেছে। কাজলদাকে ঠাকুর বলছেন, তোমাদের বিজ্ঞান কি বলে, গাছের প্রাণ আছে কি নেই? তো উনি বলে, হ্যাঁ প্রাণ আছে। তাহলে এই যে নখ দিয়ে খামচে গাছের বুকের ওপরে উঠে গাছের লাগছে না? বলছে হ্যাঁ লাগছে। যে ক্রমাগত ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে, গাছের ব্যথা করছে না? বলছে হ্যাঁ করছে। দেখে শুধু আরেকবার, গাছের তো অনেক ডালপালা, এক বাড়ি দিয়ে পাখিটাকে মেরে ফেলেছে, তাড়িয়ে দিয়েছে কিনা, নাকি ওকে থাকার জায়গা করে দিচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর তখন কাজলদার কাছে ছিল না। কাজলদা হাঁ করে বাবার দিকে তাকিয়ে, বাবা না গুরু, গুরু না আরও কিছু, আরও কিছু না আরও অনেক কিছু, এই অতলান্ত মার্গ উন্মোচন হচ্ছে একটা বিগ্রহ, একটা ব্যক্তিত্ব, একটা অস্তিত্বের মধ্যে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আর উনি ঝর্ণা ধারার মতন তার স্রোতকে নামিয়ে দিয়ে বলছেন যে একটা সামান্য গাছ, যার মস্তিষ্ক ব্রেন নিচের দিকে ব্লান্ট, অথচ সারাশীল, প্রতিরোধ করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, বিক্ষোভ জানাতে পারে না, হজম করতে পারে, সহ্য করতে পারে, গ্রহণ করতে পারে, আশ্রয় দিতে পারে। একটা সামান্য ব্লান্ট গাছ যদি এতটা আশ্রয় দিয়ে, এতটা ক্ষমা দিয়ে, এতটা গ্রহণ মুখরতা দিয়ে, এতটা ধৈর্য দিয়ে তাকে আশ্রয় দিতে পারে তার বুকে, আর তুমি যার থেকে জন্মগ্রহণ করেছো, তুমি মাস্টার মশাইকে এত অশ্রদ্ধা, এত বিরক্তি, এত ক্ষোভ দিয়ে প্রত্যাখ্যান করতে শিখলে কোথায়? সন্তান এবং শিষ্য হাঁ করে তার বাবার দিকে তাকিয়ে থাকলেন। নেমে গেল গলার স্বর, কি করব? ফিরে যাও, মাস্টারমশাইকে গিয়ে প্রণাম করো, এবং তোমার দিক থেকে সেবা, যত্ন, শ্রদ্ধা যেন কোনো রকম ত্রুটি না হয়, তবেই তো বুঝবো তুমি আমার ছেলে। ফিরে গেলেন, এবং ফিরে গেলেন। আমি দেখেছি ডক্টর দেবেন ঘোষ সিঁড়ি থেকে নামতে গিয়ে অ্যাঙ্কেল জোনটা মুচকে গিয়ে ভেঙে গিয়েছিল, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। আমি জানি কাজলদা প্রত্যেক দিন তার বাড়িতে গিয়ে নিজে হাতে পরিচর্যা করতেন, নিজে হাতে সেবা করতেন, নিজে হাতে তার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতেন। আমি নিজে শুনেছি ডক্টর ঘোষ কাজলদার কাছে বলছে, যদিও তুমি আমার ছাত্র, তবুও শিক্ষক হিসেবে তোমাকে প্রণাম করছি, তোমার বাবার জন্য, তোমার জন্য। সত্যিই তোমার বাবা পুরুষোত্তম। চরিত্র বহন করে, চরিত্র শেখায়, চরিত্র উদ্বুদ্ধ করে, বক্তৃতা করে না, তত্ত্ব করে না, দর্শন করে না, চরিত্রের ভেতর থেকে ওটা মানুষকে অনুপ্রাণিত এবং উৎসাহিত এবং আকর্ষিত করে। এটা সস্তনীর একটা দিক।
সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সু অস্থি অয়ন, আমার পরিবেশ পারিপার্শ্বিক প্রতিবেশীর মধ্যে যদি কেউ এমনতর হয়ে থাকে, আর এই যে যা মূর্ত হয়ে আছে যেটা আমি চোখে দেখেছি, এই বিষয়টা যখন আমি রিকল করব আমার মস্তিষ্কে, আমার যে বৃত্তি আমাকে বৃত্তের মধ্যে ঘোরাবে, পেনিট্রেট করে বেরিয়ে যেতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না, আমার খুব কষ্ট হবে না, আমি একে অনায়াসে অতিক্রম করতে পারবো। এটাকে সস্তায়নের একটা দিক বলা হয়, বৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটা দিক বলা হয়। এইভাবেই এই যে নিয়ন্ত্রণ করবার যে সম্বেগ, এটি আহরণ করতে হয় ভার্টিক্যালি বসে, সোজা হয়ে বসে। এরকম সাদা চাদর দিয়ে আপাদ মস্তক ঢেকে একে মনন চিন্তন করতে হয়, যাকে ধ্যান বলা হয়। ধ্যান মানে ক্রমাগত একটা চিন্তার সঙ্গে লেগে থাকা, আর এই চিন্তা লেগে থাকতে থাকতে প্রতি মুহূর্তে বিক্ষেপ এবং বাধা আসতে থাকে, তাকে ঢেউয়ের মতন অতিক্রম করতে করতে সাঁতরে সাঁতরে এগিয়ে যাওয়া, একে বলে ধ্যান যোগ। আর এই ধ্যান যোগের মধ্য দিয়ে আমরা সাদা ব্যবহার করি কেন? সাদা দ্য অনলি কালার, আর সাদা বাদ দিয়ে অন্য যে কোনো কালার, এই সাদা একমাত্র কালার যে সব কিছুকে রিফ্লেক্ট করতে পারে, সব কিছুকে রিফ্লেক্ট করতে পারে, আর সাদা বাদ দিয়ে অন্য যে কোনো কালার সব কিছুকে অ্যাবজর্ব করে ফেলে। তা সুতরাং আমরা যে গ্যালাক্সিতে বাস করছি, প্রত্যেক মুহূর্তে অনেক কসমিক রে আমাদের কাছে আসছে, অনেক রে আসছে, আর সেগুলো এই চাদরের বাইরের দিকে লেগে অ্যাপারেন্টলি টেম্পোরারিলি ওটা রিফ্লেক্টেড হচ্ছে। আর আমি যখন আমার এক্সেন্ট্রিক মুডকে আমি কনসেন্ট্রিক মুডে কনভার্ট করছি, আমি যে বৃত্তির মধ্যে, তখন আমাকে এরকম বলে যে সৌম্যদ্বীপ বলে যে অ্যাটাক করো, তার প্রত্যুত্তর দাও, আমি যখন ওকে অ্যাপ্রিসিয়েট করে অ্যাকসেপ্ট করে ওরকম করছি, তখনই আমার ভেতরে যে এক্সেন্ট্রিসিটি তৈরি হচ্ছে, একে আমি জোর করে কনসেন্ট্রিক মুডে নিয়ে যাচ্ছি। এই যে ব্যাটল, এই যে যুদ্ধমানতা আমার ভেতরে ঘটছে, এই ক্ল্যাশের ভেতরে কি হচ্ছে? তাপ সৃষ্টি হচ্ছে। এই হিটটা আমার শরীর থেকে রিফ্লেক্ট করছে, রেডিয়েট করছে, আমার চাদরের এই ভেতরের ভাগে হিটটা গিয়ে যখন লাগছে, ওটা আবার রিফ্লেক্ট করে আমার শরীরে ব্যাক করছে। মেডিকেল সায়েন্সে একে অটোথেরাপিউটিক ট্রিটমেন্ট বলা হয়। তাহলে অটোথেরাপি যখন আমি করতে থাকবো ভার্টিক্যালি বসে একভাবে এক মনে চিন্তন মননের মধ্য দিয়ে, তখন আমার এক্সেন্ট্রিসিটি যখন কনসেন্ট্রিক মুডে আসবে, এক পংক্তিতে গেলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হিট, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম যখন একটা পংক্তিতে আসে, তখনই ম্যাগনেটিক কনভার্ট হয়ে যায়। ঠিক একইভাবে আমার ভেতরের প্রদত্ত যে ক্ষমতা আছে, আমার ভেতরে যা প্রপার্টি ক্যাপাবিলিটি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, সেইটা এক মুহূর্তে ট্রান্সফার করা আমার পক্ষে খুব অসম্ভব নয়। এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমি আমাকে সু অস্থি অয়নে কনভার্ট করে দিতে পারি। আমার যতই ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন, আমি চেষ্টা করতে পারি। এটাকে সস্তায়নী বলে চিহ্নিত করা যায়। এই সমস্ত কৃতকর্ম বাদ দিয়ে, এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমি সস্তায়নী ব্রতধারী হয়ে থাকি, তাহলে তো এটা জিজ্ঞাসার চিহ্নের মুখোমুখি আমাকে যেতেই হবে। সস্তায়নী আমার চরিত্র, আমার ব্যবহার, আমার জীবন, আমার আচরণ, আমার কর্মকাণ্ড কিচ্ছু বহন করলো না, শুধু সস্তায়নী মন্ত্র বহন করছি। এটা না মন্ত্র হচ্ছে, না মন হচ্ছে, না ত্রাণ হচ্ছে, কি হচ্ছে আমি ঠিক এই বিষয়টা বলতে পারবো না। এটা মানুষ বিচার করবে, মানুষ বিশ্লেষণ করবে। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিকোণ থেকে সস্তায়নী তাৎপর্য আমি যা ফিল করেছি, সেটা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক একটি ঋদ্ধ অভিগমন বলে মনে হতে পারে। আর এর সাথে অবশ্যই খাবার দাবারের একটা প্রশ্ন তো আছেই। আমি বলবো না সস্তায়নী নিয়েছে বলে তোমার হাতে খাবো না, এটা আমি বলবো না। আমি বলবো যে অসদাচারী কোনো ব্যক্তির হাতে আমি খাবো না। স্বাস্থ্যবিধি যে মানে না, তার হাতে খাওয়াটা ঠিক নয়। এটা আমরা মেনে নিয়েছি করোনার সময়, কিন্তু জীবনের সব ক্ষেত্রে মানিনি। শুধু বিপদ যখন সংকটে দাঁড়ায় তখন আমরা মেনে নিই, যখন বিপদ শিওরে আসে তখন আমরা মেনে নিই, কিন্তু দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আমরা মানি না। তাই আমি আমার মঙ্গল এবং কল্যাণ চাই কি না, এটাও একটা বড় প্রশ্ন আমার সামনে। আমি যদি সত্যি আমার মঙ্গল এবং কল্যাণ চাই, তাহলে এটা মানা আমার পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। আর শেষ বিধানটা হচ্ছে যে আমি যেমন ইষ্টভৃতি নিবেদন করি, সেরকমের সস্তায়নীর অর্ঘ্য নিবেদন করা। 3 টাকা আমি পাঠিয়ে দেব, বাকিটা উদ্বৃত্তটা আমি সংরক্ষণ করব। এইটি দিয়ে আমি
একটি স্থাবর বা অস্থাবর কোনো জায়গা যা সবসময় প্রফিটেবল হবে, লস করবে না, এরকম সম্পত্তি আমি ক্রয় করতে পারি। আমি যদি এভাবে চলি, আমার পুরো পরিবার যদি এভাবে চলে, তাহলে পরে আমার পারিবারিক সম্পত্তির পরিমাণটা তো ডে আফটার ডে ইনক্রিজ করতে থাকবে, এবং সেই ইনক্রিজ করতে করতে তার কিছুটা অংশ আমি সেবায়িত হিসেবে ব্যবহার করতে পারি, বাকিটা আবার ইনভেস্টমেন্ট হবে, তাতে তো আমার প্রপার্টি বেড়ে যাবে। তাই সস্তায়নী ব্রত যদি আমরা সবাই গ্রহণ করি, তাহলে পরে একটা সুস্থ হৃদ্য সমাজ যা নির্মাণ করতে কতটুকু সময় লাগে, এক চুটকিতে একটা সমাজ তৈরি হয়ে যায়। কিন্তু তার মিস ইন্টারপ্রিটেশন, ম্যাল প্র্যাকটিস হতে হতে আজও পর্যন্ত আমরা সৎসঙ্গে বিভাজিত হয়েছি, সম্মিলিত হতে পারিনি। সস্তায়নীকে এক্সিকিউট করতে পেরেছি কি না, এটাও একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে। তাই সৎসঙ্গ এবং সৎসঙ্গী আমি জানি না এখনও শুরু হয়েছে কি না, আমি জানি না আমরা এখনও শুরু করতে পেরেছি কি না, আমরা সূচিপত্র পর্যন্ত পৌঁছতে পেরেছি কি না, এটাও আমার কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে আছে। বিশ্বাস করি যে এটা পৌঁছবে। কেন বিশ্বাস করি তার একটা বাস্তব, যদিও হাস্যস্কর, তবু একটা বাস্তব দিক আছে। ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম সংস্করণ প্রথম খণ্ডেই ওটা ডিলিট করা হয়েছে, নেই। ইষ্টভীতির ব্যবহার এবং বিনিয়োগ, ইষ্টভীতি যেভাবে হবে, সস্তায়নী যেভাবে পাঠানো হবে, সেই টাকা কিভাবে ব্যয় হবে, তার পুরো বিবরণ ওই একটা প্যারার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে 4-5টা লাইনের মধ্যে ঠাকুর দিয়েছিলেন। কিন্তু যখন আলোচনা প্রসঙ্গে প্রকাশিত হয়, তার প্রথম খণ্ড প্রথম সংস্করণেই ওই 4-5টা লাইন ডিলিট করে দেওয়া হয়েছে। আলোচনা পত্রিকা যেটা ছিল তার মধ্যে প্রিন্ট আজও আছে, কিন্তু সংস্করণের বইতে ওটা ডিলিট করা হয়েছে। সেই অংশটার মধ্যে এখনও পর্যন্ত মূল যে সৎসঙ্গ ছিল তার থেকে ভাগ হতে 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 এখন বর্তমানে যতগুলো শাখা প্রশাখায় বিভাজিত পল্লবিত হয়েছে, একটা সংগঠনও ইষ্টভীতির ব্যবহার আর বিনিয়োগ ঠিকভাবে শ্রী শ্রী ঠাকুর নির্দিষ্ট পথে করে না। এখানে একটা মিল আছে, এখানে এত ভাগের মধ্যেও একটা মিল আছে, একটা ঐক্য আছে। সবাই একই পথ অনুসরণ করছে, ওটাকে রেভিনিউ হিসেবে, ফান্ড হিসেবে ব্যবহার করছে, ইষ্টভীতি হিসেবে ব্যবহার করছেন, এখানে একটা মিল আছে। 2 নম্বর মিল আছে, আজকে যেমন আমরা রাজনৈতিক জগতে দলবদল দেখতে পাচ্ছি, আজ এই দলে কাল ও দলে, ঠিক সৎসঙ্গের মধ্যেও আজকে আমি এখানে, কালকে আমি ওখানে, এরকম দলবদল সঙ্গবদল দেখতে পাচ্ছি। ধরুন ঋত্বিক হিসেবে যে দীক্ষা দিচ্ছে, সেই সংগঠনে জমা পড়ছে, সে তার ঋত্বিক সংগঠন থেকে পাচ্ছে। যেই দল বদল করে অন্য সংগঠনে চলে গেল, তার ঋত্বিকে সিজ হয়ে গেল। এটা শুধু এক জায়গায় না, সব সংগঠন এই নীতিকে অনুসরণ করে চলে। এখানেও একটা মিল আছে, এখানেও একটা অদ্ভুত মিল আছে। আবার যেমন রাজনৈতিক নেতারা এক দল থেকে আরেক দলে গিয়ে আরেক দলের নিন্দে করে, ঠিক এখানেও এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে এসে সেই সংগঠন এবং সেই সঙ্গের নিন্দামন্দ করে এবং আবার নতুন করে লোক সংগ্রহ করে। সস্তায়নী বিধি এখানে লঙ্ঘিত হয়, কেন কানে কানে গোপন কথায় ছড়িয়ে বেড়ায় অসৎ ঢেউ বলে ঠাকুর একটা বাণী আছে অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে। তাহলে যে মানুষটি ক্রমাগত দলবদল করছে, যে মানুষটি ক্রমাগত এখানে ওখানে সেখানে যাচ্ছে, আদর্শ বিঘ্নিত, যে দলবদল করুক, কোনো অসুবিধা নেই, সঙ্গ বদল করুক, কিন্তু নিন্দা মন্দ অশ্রদ্ধার চাষ, সঙ্গ এমন হতে পারে আমি যে সঙ্গে আছি সেই সঙ্গ আমার গুরুর সমস্ত ভার্ডিক্ট মানছে না, সমস্ত নির্দেশাবলীকে অনুসরণ করছে না, সমস্ত আদর্শকে সঠিক সম্যক বিহিত ব্যবহার করছে না, আমার থাকাটা অসম্ভব, কারণ আমি সঙ্গে নেই, আমি গুরুতে আছি। সুতরাং সেই ক্ষেত্রে যদি আমি সেটা বদল করি, সেটা শাস্ত্রীয়ভাবে দোষযুক্ত বলে মনে হয় না, কিন্তু দোষযুক্ত হবে তখনই যখন আমি নিন্দা মন্দ অশ্রদ্ধা সঞ্চালনা করতে থাকব, অভক্তি অশ্রদ্ধা পরচর্চা পরনিন্দা করতে থাকব। তাতে আমিও যেমন পচে যাব, বৃহত্তর জনগোষ্ঠীকেও তেমন পচাতে শুরু করব। এটাও ঠিক কাম্য বা হৃদ্য বলে মনে হয় না। সুতরাং এটাও সস্তায়নী লঙ্ঘিত হয় বলে মনে হয়। এই রকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমি দেখি যে সস্তায়নীটা এখন যা দেখতে পাচ্ছি, এখন যারা সস্তায়নী বিশেষ ক্ষেত্রে অনেকে গ্রহণ করছেন, খুব রেয়ার মানুষের মধ্যে দেখছি যে বিহিতভাবে একে ব্যক্তি জীবনে পালন করা, আর অনেকে নিচ্ছেন এই পাঞ্জা টাঞ্জা পাওয়ার জন্য, ঋত্বিক যাজক অধৈর্য হওয়ার জন্য। এটা একটা গুরুগিরি প্রবণতার মতন লক্ষ্য করে দেখছি। কারণ সস্তায়নী নেওয়া আমার চোখে খুব কম পড়ে, খুব কম। প্রকৃত সস্তায়নী ব্রত পালন করা আমার চোখে খুব কম পড়ে।
সস্তায়নী নিলে পরে রোগ শোক গ্রহ বিপর্যয় আসা সম্ভবপর নয়, ঠাকুর একে মহামৃত্যুঞ্জয় ব্রত বলেছিলেন। হ্যাঁ, ব্রত মানে ব্রি থেকে ব্রত কথাটা এসছে, বয়রি ফলা, ব্রি মানে বরণ করা, সস্তায়নী দান করা না, একে বরণ করতে হয়। আর সস্তায়নীর 37-এ ঠাকুর দিলেন, 38-এ তিনি ইষ্টভীতি দিলেন। এটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল কী করে আমি নিজেও ঠিক জানি না। আগে ছিল সস্তায়নী, তারপরে ইষ্টভৃতি। আর সস্তায়নী নিলে পরে আমিষ গ্রহণ কোনো ক্ষেত্রেই সম্ভব নয়, জীবনে কখনোই সম্ভব নয়। আর পাবনা হিমায়তপুরে আগে যে দীক্ষা হতো, নিরামিষাশী না হলে দীক্ষা হতো না। আগে নিরামিষাশী না হলে দীক্ষা হতো না। আমার মনে আছে সৎসঙ্গে তখন প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিত্ব কর্মবীর সুশীল চন্দ্র বসু। উনি বসে আছেন, একজন ভদ্রলোক এসে ঠাকুরকে প্রণাম করলেন। কি প্রসঙ্গ হতে হতে ঠাকুর বললেন, তুই কি নিরামিষ খাস? বলল হ্যাঁ। নিরামিষ খাস? বলে হ্যাঁ। একদম নিরামিষ? বললেন শুক্রবারে। হ্যাঁ, শুক্রবার ঠাকুরের আবির্ভাব দিবস, বললেন শুক্রবারে, আর বাকি দিন মাছ খাই, শুক্রবারে নিরামিষ খাই। ঠাকুর সুশীলদের দিকে তাকিয়ে বললেন, ও সুশীলদা, কয় কি, আমাদের হিমায়তপুরের তো আগে নিরামিষ না হলে দীক্ষাই হতো না, এই শুক্রবারটা ঢুকাই দিল কেডা? একটু খুঁজে টুজে বার করে তো দেখি শুক্রবারটা ঢুকালো কে। আজ পর্যন্ত কে ঢুকেছে আমি নিজেও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন জানাবেন, আমি জানতে পারবো। আরেকদিন দেখেছি একটি ভদ্রলোক ক্রাচে ভর দিয়ে এসছেন, এসে বলছেন যে আমার হাঁটুর মালাই চাকিটা ঘুরে গেছে। হোঁচট খেয়ে পড়ে, একটা ছোট্ট ইটের কোচা ছিল উঠোনের মধ্যে, যেতে গেছি, হোঁচট খেয়েছি, পড়ে গিয়ে মালাই চাকিটা ঘুরে গেছে। ঠাকুর, সে কি তুই দীক্ষা নিয়েছিস? বললো হ্যাঁ, আমি সস্তায়নী করি। ঠাকুর খুব মানে উদ্বিগ্ন হয়ে বললেন, কয় কি পাগল, সস্তায়নী নিলি তো শালা মালাই চাকি ঘুরে গেল। তারপরে তিনি জিজ্ঞেস করছেন, সস্তায়নীর উদ্বৃত্ত অর্ঘ্য কী করিস? মাথাটা নিচু করে ফেললো, বললো উদ্বৃত্ত অর্ঘ্য অভাবের মধ্যে খরচ করে ফেলেছি। তখন বললেন যে সেটা করিস তো? বলে করি, কিন্তু ওটা খরচা করে ফেলেছি। 30 দিন ইষ্টভীতি পাঠাস? বলে সবসময় হয় না, 6 মাসেরটা একবারে পাঠিয়ে দিই। ঠাকুর তখন বললেন, শালা ইষ্টভীতি করিস? বলে হ্যাঁ করি। ওইটা করিস বলে এখনও জীবন চাকরিটা ঠিক আছে, তাড়াতাড়ি সব প্রাশ্চিত্য করে ঠিক করে ফেল। এই সস্তায়নী নিয়ে উদ্বৃত্ত অর্ঘ্যের সঠিক ব্যবহার না হওয়াটা, এটা খুব বিপজ্জনক। আমি এটা ব্যর্থ হয়েছি, আমি নিজের জীবনে এটা করেছি। আর করার পরে যে শাস্তি এবং দুর্যোগ এবং দুর্ভোগ আমি নিজে অনুভব করেছি, তারপরে আমি 3 বার প্রায়শ্চিত্ত করার ভেতর থেকে তাকে সংশোধন করেছি, এবং তারপরে আমার জীবন চক্র ঠিক আছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি অনুভূতির দ্বারাই এটা ব্যক্ত করলাম, অনুভূতি দিয়ে উপলব্ধি করে ব্যক্ত করলাম। ইষ্টভীতি 30 দিনেই পাঠাতাম। ইষ্টভীতি 30 দিনে না পাঠালে কি ক্ষতি হয়? আমি 30 দিনে পাঠানো আশ্রমে থেকেও 30 দিনে পাঠাইনি। আমি ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হয়েছি, একে অনুভব করার জন্য ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হয়ে 6 মাস পরে ইষ্টভীতি পাঠিয়েছি একবারে। তার যে রেজাল্ট আমি নিজের জীবনে অনুভব করেছি। আর তারপরে আমার মনে হয় এই রেজাল্ট, পটাশিয়াম সায়ানেট কেমন, এটা জিভে দিয়ে কেউ টেস্ট করতে যায় না, কোনো বিজ্ঞানী বিষকে কেউ জিভে দিয়ে টেস্ট করতে যায় না। আমারও অনুরোধ থাকবে, এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো। আমি নিজে করে দুর্বিপাকের মধ্যে পড়ে আমি অনুভব করেই কথাটা বললাম যে সস্তায়নী ব্রত নিলে পরে তার জেল্লা জীবন স্বতন্ত্র হয়ে ওঠে। আরেকটি কথা বলবো, ঠাকুর একটি বাণীতে বলেছিলেন, দীক্ষা আছে দক্ষতা নেই, জীবন আছে জেল্লা নেই। এটা যেন না হয়। সস্তায়নী আছে সুঅস্থি অয়ন নেই, দীক্ষা আছে জীবন যশ বৃদ্ধি নেই। আমি যখন দীক্ষা নেই তখন ঋত্বিক দক্ষিণা দেওয়ার সময় এই মন্ত্রটা সবাই আমরা বলি, জীবন যশ ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রদৃষ্ট সৎ মন্ত্র গ্রহণান্তর তৎ সিদ্ধি কামনায় তাঁরই প্রীত্যর্থে। খুব সিগনিফিক্যান্ট। তাহলে আমি দীক্ষা নিলাম, সস্তায়নী নিলাম, যে অবস্থায় যে জীবন থেকে নিলাম, তারপর থেকে আমার জীবন যশ বৃদ্ধি হলো না। ভাবার বিষয়, খুব ভাবার বিষয়, ভাবতে হবে আমাকে। আমার দীক্ষা নিলাম, জীবন যশ বৃদ্ধি হলো না, সস্তায়নী নিলাম, জীবন যশ বৃদ্ধি হলো না, এটা ভাবার বিষয়। আর যদি হয়ে থাকে, সেই হওয়াটা আমার গুরুকে
প্রীত করছে কি না, সেটাও ভাবার বিষয়। আমি হয়ে গেলাম, এটা আমার জীবন যশ বৃদ্ধি হলো, এটা আমার গুরুকে প্রীত করছে কি না। ঠাকুর বলেছেন বিং অ্যান্ড বিকামিং। বিকামিং তো ভালো, কিন্তু দুটো বিকামিং আছে, একটা টিউমারাস, একটা হারমোনিক্যাল। সুতরাং টিউমারাস গ্রোথ যেন আমার কখনো না হয়, হারমোনিক্যাল গ্রোথ মানে হচ্ছে আমার গুরুকে প্রীত করা, তাঁরই প্রীত্যর্থে। এইভাবে যখন নিবেদন হয়, মাভৈ অভিরভি, নিশ্চিন্ত, দুশ্চিন্তা না করে জয় অবশ্যম্ভাবী, সাফল্য অবশ্যম্ভাবী, সার্থকতা অবশ্যম্ভাবী। শ্রী গুরু শ্রীপাদপদ্মে প্রত্যেকের দীর্ঘ ইষ্টময় জীবনের প্রার্থনা করে সৌম্যদ্বীপের সত্যানুসরণ চ্যানেলে ওর অসংখ্য অজস্র প্রশ্ন সময়ে পর্যায়ক্রমে আবার আপনাদের সাথে সামনে, সঙ্গে, সামীপ্যে, সান্নিধ্যে সৌম্যদ্বীপের এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে, তপন এবং সন্দীপের এই সহযোগিতার মধ্য দিয়ে আবার এই চ্যানেলে আমার পরমাত্মীয় বৃন্দের সঙ্গে আবার সম্মিলিত হব। ভালো থাকবেন সবাই, আপনাদের জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।